হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের প্রথম ইন্ডিয়ান পলিটি ক্লাস করাতে যাচ্ছি। এই ক্লাসটি আমি বেসিক কিছু পয়েন্ট দিয়ে শুরু করব। এই ক্লাসটি ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি অ্যাসপিরেন্টদের জন্য, যারা ইন্ডিয়ান পলিটি সম্পর্কে একটা ভালো ধারণা পেতে চায়, ঠিক আছে। এবং এই ইন্ডিয়ান পলিটি এই সাবজেক্টটির ইউপিএসসিতে একটা বড় ধরনের ভ্যালু আছে, খুব ভ্যালু আছে, ঠিক আছে। ইউপিএসসি কোয়ালিফাই করতে গেলে আমাদের অবশ্যই পলিটি সম্পর্কে জানতে হবে, ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হবে। সুতরাং পলিটির বেসিকটা থাকা খুবই দরকার। কিসের জন্য বেসিক থাকা দরকার? যাতে আমরা দ্য হিন্দু অথবা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যাতে আমরা দ্য হিন্দু এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে যে পলিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো পড়ে খুব ভালো মতো বুঝতে পারি। আমাদের যদি পলিটি সম্পর্কে বেসিক নলেজ না থাকে, তাহলে আমরা দ্য হিন্দু থেকে যে আর্টিকেলগুলো আছে সেগুলো পড়ে ভালো মতো বুঝতে পারবো না, অথবা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে যে আর্টিকেলগুলো থাকবে সেগুলো আমরা ভালো মতো বুঝতে পারবো না। সুতরাং পলিটির একটা বড় ধরনের একটা ওয়েটেজ আছে ইউপিএসসি পরীক্ষার জন্য, এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এর একটা গুরুত্বপূর্ণ ভ্যালু আছে, ঠিক আছে। তো আমাদের অবশ্যই যারা ইউপিএসসি ক্যান্ডিডেট তাদের অবশ্যই দ্য হিন্দু নিউজ পেপারটা সবসময় পড়তে হবে, ডেলি বেসিসে পড়তে হবে। এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, তোমরা যে কোনো একটা নিউজ পেপার চুজ করতে পারো, হয় দ্য হিন্দু নিউজ পেপার পড়বে, না হলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারটা পড়বে। তার সঙ্গে ইন্ডিয়ান পলিটির বিভিন্ন ব্যাপারগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। আজকে যেহেতু এটা বেসিক ক্লাস, আমরা এই ক্লাসটি বেসিক কিছু জিনিস নিয়ে শুরু করব। এই ক্লাসে আমরা বেসিক কিছু জিনিস সম্পর্কে জানব, ওকে। তো আমাদের ইন্ডিয়ান পলিটি যে আছে, ইন্ডিয়ান পলিটি, তো আমাদের এই ইন্ডিয়ান পলিটি সাবজেক্টটাকে জানতে হলে আমাদের কি সম্পর্কে জানতে হবে? আমাদের যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট কনস্টিটিউশন, ঠিক আছে। তো আমাদের জানতে হবে কনস্টিটিউশন সম্পর্কে জানতে হবে। নাম্বার 2, লস, বিভিন্ন ধরনের লসগুলো আছে, আইনগুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে যেগুলো পলিটির সঙ্গে রিলেটেড। নাম্বার 3, রুলস, নিয়মগুলো জানতে হবে, আর নোটিফিকেশন যেগুলো গভর্নমেন্ট ছাড়ে সে নোটিফিকেশনগুলো সম্পর্কে জানতে হবে। তো আমাদের পলিটি ক্লাস সম্পূর্ণভাবে বুঝতে গেলে কি সম্পর্কে জানতে হবে? অ্যাট ফার্স্ট কনস্টিটিউশন সম্পর্কে জানতে হবে, তারপর বিভিন্ন ধরনের লগুলো যে পাস করা হচ্ছে পার্লামেন্টের দ্বারা, সেই লগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর কি জানতে হবে? বিভিন্ন ধরনের রুলসগুলো, ঠিক আছে, বিভিন্ন ধরনের আর্টিকেলগুলো, সব কিছু আমাদের জানতে হবে। এই সব কিছু জানার পর আমরা কি করতে পারবো? আমরা হিন্দুতে যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেগুলো পড়লে খুব ভালো মতো বুঝতে পারবো, এবং নিজেদের ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর জন্য খুব ভালো মতো তৈরি করতে পারবো, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট জেনে নেওয়া যাক কনস্টিটিউশন সম্পর্কে, ঠিক আছে। তো কনস্টিটিউশন কখন কি, কনস্টিটিউশন সম্পর্কে জেনে নেওয়া যাক। কনস্টিটিউশন, ওকে। তো অ্যাট ফার্স্ট আমরা কনস্টিটিউশন সম্পর্কে জেনে নেব। কনস্টিটিউশন মানে কি? কনস্টিটিউশন মানে হচ্ছে, বাংলায় বলা হয় সংবিধান, ঠিক আছে। আমরা ভারতের সংবিধান সম্পর্কে জানব। তো দেখো, ক্যাবিনেট মিশন নামে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। তো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অনুযায়ী এটা ডিসাইড করা হয় যে ভারতে
কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তৈরি করার জন্য একটা কমিটি গঠন করতে হবে, ঠিক আছে? তো কমিটিটার নাম কি? কমিটিটার নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার মানে কি? ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী, যেটা হচ্ছে 1946 সাল, সেই প্ল্যান অনুযায়ী এটা ডিসাইড করা হলো যে ভারতকে সংবিধান তৈরি করার জন্য কি করতে হবে? একটা কমিটি গঠন করতে হবে, যেটার নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করবে? ড্রাফট তৈরি করবে। কি করবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিছু মেম্বার থাকবে। কি থাকবে? মেম্বার্স কোথা থেকে থাকবে? মেম্বার্স অফ আওয়ার ইন্ডিয়া, আমাদের ভারতের লোকেদের নিয়ে কি তৈরি করা হবে? একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে এবং তারা কি করবে? কনস্টিটিউশনটাকে ড্রাফট করবে, ঠিক আছে? তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কে ছিল? বি.আর. আম্বেদকর ছিল। বি.আর. আম্বেদকর কে এখানে? বি.আর. আম্বেদকর হচ্ছে একজন মেম্বার, সদস্য অফ ড্রাফটিং কমিটি, ঠিক আছে? তার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করা হবে ভারতের ড্রাফটিং কমিটির মেম্বারদের দ্বারা, এবং সেখানে মেম্বার হিসেবে কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে? তো এটা হচ্ছে 1946 এর হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী এটা ডিসাইড করা হয়। এবং দেখো 1946 থেকে 1949 এই সালের মধ্যে আমাদের কনস্টিটিউশন তৈরি করা হয়, ঠিক আছে? এবং কনস্টিটিউশনটা দেখো, কনস্টিটিউশনটা 26শে নভেম্বর 1949, এই 26শে নভেম্বর 1949 সালে কনস্টিটিউশনটা কি করা হয়? জারি করা হয়, আর কি করা হয়? অ্যাডপ্ট করা হয়, সংযোজন করা হয়। তাহলে কনস্টিটিউশন তৈরি হয়ে গেছে এবং এই কনস্টিটিউশনটা 26শে নভেম্বর 1949 সালে কি করা হয়? এই কনস্টিটিউশনটাকে জারি করা হয়, এনাক্ট করা হয় এবং কনস্টিটিউশনটাকে কি করা হয়? অ্যাডপ্ট করা হয়, সংযোজন করা হয়, সংযোজিত করা হয়, ঠিক আছে? কিন্তু কখন এনফোর্সমেন্ট করা হয়? এই কনস্টিটিউশনটাকে এনফোর্সমেন্ট করা হচ্ছে 26শে জানুয়ারি 1950, ঠিক আছে? তাহলে 26শে জানুয়ারি 1950-এ এই কনস্টিটিউশনটাকে কি করা হচ্ছে? এটাকে এনফোর্স করা হচ্ছে। কি করা হচ্ছে? এনফোর্স, বলবৎ করা হচ্ছে, ঠিক আছে? তো 26শে জানুয়ারি আমরা কি জানি? প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি কি? রিপাবলিক ডে। তো আমরা স্পেশালি জানি যে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। এই 26শে জানুয়ারি 1950 সালে কি করা হয়? রিপাবলিক ডে হিসেবে যেটা আমরা পালন করি, সেই দিন কনস্টিটিউশনটাকে কি করা হয়? এনফোর্স করা হয়, বলবৎ করা হয়, ঠিক আছে? জারি করা হয়েছে 26শে নভেম্বর 1949 এবং এটাকে বলবৎ করা হয় 26শে জানুয়ারি 1950, ঠিক আছে? তো এটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা কনস্টিটিউশন সম্পর্কে কিছু বিষয় জানব, ঠিক আছে? তো আমি অল্প এগুলো মুছে দিচ্ছি। ওকে,
তো ইন্ডিয়ান পলিটি সম্পর্কে জানতে গেলে কি সম্পর্কে জানতে হবে? তিনটা বিষয় সম্পর্কে জানতে হবে। অ্যাট ফার্স্ট ওয়ান, কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সম্পর্কে জানতে হবে। লস, আইনগুলো যেগুলো কিসের দ্বারা পাশ করা হয়? পার্লামেন্টের দ্বারা পাশ করা হয়, রাজ্যসভা এবং লোকসভায়, সেটা সম্পর্কে জানতে হবে। এবং রুলস, নিয়মগুলো সম্পর্কে জানতে হবে, বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন নোটিফিকেশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট এখন জানবো কনস্টিটিউশন সম্পর্কে। কনস্টিটিউশন আসলে কি? ওকে, Constitution is the supreme law of land, ঠিক আছে, which has special legal sanctity. ওকে, তো কনস্টিটিউশন বলতে কি বোঝায়? কনস্টিটিউশন বলতে বোঝাচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ ল্যান্ড, ঠিক আছে। আমাদের যে ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ আইন হচ্ছে কনস্টিটিউশন, ঠিক আছে, যেটা কারা তৈরি করেছে? যেটা আমরা ভারতীয়রা তৈরি করেছি। তার মানে কি, কনস্টিটিউশনের উৎসটা কি? কনস্টিটিউশন যে তৈরি করা হয়েছে সেটার উৎস কি? কারা তৈরি করেছে? দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া। তো কনস্টিটিউশনটা কে তৈরি করেছে? কনস্টিটিউশন তৈরি করেছে দ্য পিপল অফ ইন্ডিয়া। এটা আর্টিকেল 1-এ বলা হয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিসলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া, ঠিক আছে। তার মানে কনস্টিটিউশনটা কে তৈরি করেছে? ভারতের লোকেরা তৈরি করেছে, ভারতের লোক কনস্টিটিউশনটাকে তৈরি করেছে। তো সুপ্রিম ল, তাহলে কনস্টিটিউশনটা হচ্ছে সুপ্রিম ল। কেন বলা হয়েছে সুপ্রিম ল? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, দেখো এখানে যদি বলি গড, গড কি? ভগবান কি? সুপ্রিম, ঠিক আছে। আমরা কি জানি? গড হচ্ছে সুপ্রিম, ঠিক আছে। গড কি তৈরি করেছে? আমরা জানি হিন্দু টেক্সট বেদা কে লিখেছে? বেদ কে লিখেছে? গড লিখেছে, আমরা সেটা জানি। তাহলে বেদা হচ্ছে কি? একটা হোলি টেক্সট, হোলি টেক্সট। তেমনিভাবে দেখো আমাদের দেশে সুপ্রিমকে পিপল, পিপলকে কি ভাবা হয়? সুপ্রিম, শ্রেষ্ঠ। পিপল কি তৈরি করেছে? কনস্টিটিউশন, লোকেরা তৈরি করেছে কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন কি ধরনের বুক? হোলি বুক, অথবা কি বলা হয়? স্যাক্রেড বুক, স্যাক্রেড বুক। তো দেখো এখানে কি বলেছে? কনস্টিটিউশন হচ্ছে সর্বোচ্চ আইন অফ দ্য ল্যান্ড। ল্যান্ড বলতে এখানে কি বোঝাচ্ছে? আমাদের ভারতবর্ষকে বোঝাচ্ছে। তাহলে কনস্টিটিউশন হচ্ছে আমাদের ভারতের সর্বশ্রেষ্ঠ আইন, হুইচ হ্যাজ, যেটার আছে স্পেশাল, স্পেশাল মানে কি? গুরুত্বপূর্ণ, লিগাল, লিগাল মানে আইনগত, স্যাংটিটি, স্যাংটিটি মানে কি? পবিত্রতা, স্যাংটিটি মানে কি বলা হয়? হোলিনেস, স্যাংটিটি মানে হোলিনেস। তাহলে কনস্টিটিউশনের কি রয়েছে? একটা লিগাল স্যাংটিটি রয়েছে, ঠিক আছে। তার মানে দেখো গড হচ্ছে সুপ্রিম। গড কাকে তৈরি, গড কি তৈরি করেছে? বেদ লিখেছে। গড কি লিখেছে? বেদ লিখেছে, হিন্দু টেক্সট, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যেহেতু সুপ্রিমকেও হোলি টেক্সটটাকে লিখেছে, সুতরাং এই যে হচ্ছে হোলি টেক্সটটা আছে, এটার কি রয়েছে? একটা লিগাল স্যাংটিটি রয়েছে, এটার একটা পবিত্রতা রয়েছে। তেমনিভাবে আমাদের দেশের লোকেরা কি লিখেছে? কনস্টিটিউশন নামক বইটাকে লিখেছে। তাই এই যে কনস্টিটিউশন নামে বুকটা আছে, এটাও কি? এটাও একটা এটাও কি রয়েছে? একটা স্যাংটিটি রয়েছে। তো এখানে কেন বলা হয়েছে যে কনস্টিটিউশন সুপ্রিম ল? এটারও কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে, দেখো
আমাদের কনস্টিটিউশনে কি সম্পর্কে বলা হয়েছে? বিভিন্ন ধরনের ল সম্পর্কে বলা হয়েছে। এবং এই যে দেখো লগুলো আছে, এই যে এখানে লগুলো আছে, এগুলো লগুলো হচ্ছে কার দ্বারা পাস করা হয়? পার্লামেন্ট। পার্লামেন্ট বলতে কি বোঝাচ্ছে? পার্লামেন্ট বলতে এখানে লোকসভাকে বোঝাচ্ছে প্লাস রাজ্যসভা বোঝাচ্ছে। তাহলে যে কোনো ল পাস করতে গেলে লোকসভা এবং রাজ্যসভা মিলে সেই লটাকে কি করে? পাস করে। ঠিক আছে, ধরো লোকসভা এবং রাজ্যসভা মিলে একটা ল পাস করলো এবং সেটা কনস্টিটিউশনের বিরুদ্ধে চলে গেল। কনস্টিটিউশনের বিরুদ্ধে যদি সেই লটা যায় তাহলে কনস্টিটিউশন অনুযায়ী সেই লটা কি হয়ে যাবে? কনস্টিটিউশন অনুযায়ী সেই লটা ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, অথবা ধরো কোনো রুলস জারি করা হয়েছে দেশে, অথবা কোনো নোটিফিকেশন দেওয়া হয়েছে, কোনো রুলস জারি করা হয়েছে অথবা কোনো নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেটা যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে যায়, কনস্টিটিউশনের বইয়ের নিয়মগুলোর বিরুদ্ধে যায়, তাহলে সেই রুলস এবং নোটিফিকেশনগুলো কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। অথবা কনস্টিটিউশনের বিরুদ্ধে যাওয়ার জন্য এটাকে কি করা হবে? স্ক্র্যাপ করা হবে। মানে এই যে ল, রুলস এবং নোটিফিকেশন যেগুলো কনস্টিটিউশনের বিরুদ্ধে যাবে সেগুলো কি হয়ে যাবে? স্ক্র্যাপ হয়ে যাবে, সেগুলোকে ছেঁটে ফেলা হবে। ঠিক আছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হবে। তার মানে কি বুঝতে পারছি? কনস্টিটিউশন হচ্ছে ভারতের সুপ্রিম ল। কনস্টিটিউশন কি? ভারতের সুপ্রিম ল। এবং কনস্টিটিউশনের বিরুদ্ধে কোনো যদি ল, রুলস অথবা নোটিফিকেশন যায় তবে সেগুলো কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু ধরো কনস্টিটিউশন কি করলো? ধরো কনস্টিটিউশন ল তৈরি করলো, রুলস, কনস্টিটিউশনে ল আছে, রুলস আছে, নোটিফিকেশন আছে, অথবা কনস্টিটিউশন কি করলো? কিছু ল আছে সেগুলোকে কি করলো? ভায়োলেট করলো। তাহলে কি লগুলো এবং রুলসগুলো কনস্টিটিউশনকে উচ্ছেদ করতে পারবে? পারবে না। সুতরাং তাই বলা হয়েছে যে কনস্টিটিউশন হচ্ছে ভারতের সুপ্রিম ল। তার মানে যে কোনো ল, যে কোনো রুলস, নোটিফিকেশন যেটা কনস্টিটিউশনের বিরুদ্ধে যাবে সেটা কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে, সেটাকে উচ্ছেদ করে দেওয়া হবে, ইনভ্যালিড করে দেওয়া হবে অথবা স্ক্র্যাপ করে দেওয়া হবে। ঠিক আছে, যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদের বুঝাচ্ছি। এবং আমি বললাম যে কনস্টিটিউশনের কি রয়েছে? একটা স্যাংটিটি রয়েছে, পবিত্রতা। স্যাংটিটি মানে কি? পবিত্রতা। তো কেন বলা হয়েছে কনস্টিটিউশন বুকটা একটা স্যাংটিফাইড বুক কেন বলা হয়েছে? কারণ আমরা এখানে যদি ধরি ভগবান বেদ নামক বইটি লিখেছে, হিন্দু টেক্সট, এটা কি? হিন্দু টেক্সট। ভগবান যদি বেদ নামক বইটি লিখে থাকে, ভগবান যেহেতু সুপ্রিম, সুতরাং এই যে হিন্দু টেক্সটটা লিখেছে বেদাস, এটাও কি হবে? এটা কি হবে? পবিত্র হবে। এটা কি হবে? পবিত্র হবে। তেমনিভাবে আমাদের দেশের লোকেরা হচ্ছে সুপ্রিম। লোকেরা কি? সর্বশ্রেষ্ঠ। তো লোকেরা কি তৈরি করেছে? কনস্টিটিউশন নামক বইটিকে তৈরি করেছে। সুতরাং কনস্টিটিউশন নামক বইটাও কি হবে? স্যাক্রেড বুক হবে, একটা পবিত্র বুক হবে। তাই বলা হয়েছে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড হুইচ হ্যাজ স্পেশাল লিগাল স্যাংটিটি, যেটার একটা আইন সিদ্ধ পবিত্রতা আছে। তো আমি বিভিন্ন উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি আরো ভালোভাবে। এগুলো অল্প মুছে দিচ্ছি। নেক্সট, তো তোমরা অবশ্যই জেনে থাকবে যে ইনফরমেশন এবং টেকনোলজি অ্যাক্ট আছে, আইটি অ্যাক্ট, যেটাকে বলা হয় আইটি অ্যাক্ট। আইটি অ্যাক্ট কত সালে? 2020 সালে করা হয় আইটি অ্যাক্ট, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট। এই অ্যাক্টে 66A নামে 66A যোগ করা হয়। ঠিক আছে, 66A একটা পার্ট যোগ করা হয় এই অ্যাক্টের সাথে, আইটি অ্যাক্টের সাথে। কিন্তু দেখো 66A একটা কি আসলে? আইটি অ্যাক্টের আন্ডারে 66 এটা আসলে কি? 66 এটা বলা হয়েছে যে কি বলা হয়েছে?
if someone transmit message through electronic media that causes annoyance to somebody, that causes annoyance to somebody, that person will be booked under 66A and will be put in jail for 3 years. ওকে, তো দেখো লটা হচ্ছে 66 এতে বলা হয়েছে যে যদি কেউ একটা মেসেজ ট্রান্সমিট করে থ্রু ইলেকট্রনিক মিডিয়া বলতে এখানে সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক, টুইটার, যে কোনো ইলেকট্রনিক মিডিয়াতে একজন একটা মেসেজ লিখলো, ঠিক আছে, সেটা যদি কারো কি ঘটায়, অ্যানোয়েন্স, বিরক্তি ঘটায়, অথবা কারো নামকে কলুষিত করে, যেমন কোনো পলিটিক্যাল একজন পার্সন, রাজনৈতিক একজন নেতা, তার নামে কেউ কিছু বলছে থ্রু ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক অথবা টুইটারে কোনো খারাপ কিছু বলছে, তার ফলে তার রেপুটেশনটা কি হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। এরকম যদি কোনো পার্সন করে, তবে দ্যাট পার্সন উইল বি বুকড আন্ডার 66A, এবং সেই পার্সনকে 66A এর আন্ডারে কি করা হবে, বুকড করা হবে, এবং তাকে 3 বছরের জন্য জেলে রাখা হবে, শাস্তি হিসেবে তাকে 3 বছর জেলে রাখা হবে, ঠিক আছে। তো একটা ঘটনা ঘটেছিল যে শাহিন দারদা নামে একজন, ঠিক আছে, একজন মেয়ে ছিল যে হচ্ছে বলেছিল যে বাল ঠাকরে, যে হচ্ছে শিবসেনার প্রধান বাল ঠাকরে মারা গেছে। শাহিন দারদে ফেসবুকে পোস্ট করে বলেছে যে যদি বাল ঠাকরে মারা যায় তাহলে কেন মুম্বাইয়ে বন্ধ ঘোষণা করা হলো, ঠিক আছে, বাল ঠাকরে মারা গিয়েছে, তাতে কেন মুম্বাইয়ে বন্ধ ঘোষণা করা হবে, ঠিক আছে। এবং এই যে হচ্ছে এই মেয়েটার বন্ধুটাও কি করেছিল, এই যে লেখাটা এটাকে লাইক করেছিল, তার ফলে শাহিন দারদা এবং তার বন্ধুকে কি করা হয়েছিল, 66A এর আন্ডারে বুকড করা হয়েছিল, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে উদাহরণ আছে, যেমন সেটা হচ্ছে একজন হচ্ছে পন্ডিচেরির বিজনেসম্যান, ব্যবসায়ী, ঠিক আছে, যে বলেছিল যে সেন্টারে একজন লোক প্রচুর পরিমাণে অ্যামাউন্ট টাকা জমা করেছে, কারণ তার বাবা হয় একজন সেন্ট্রাল মিনিস্টার, ঠিক আছে। স্পেশালি এখানে কার কথা বোঝানো হয়েছে, কে চিদম্বরমের কথা বলা হয়েছে, যে হচ্ছে কার পুত্র, সন অফ পি চিদম্বরম। পি চিদম্বরম কে ছিল, ফাইন্যান্স মিনিস্টার, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে। তো দেখো এখানে কে চিদম্বরের কথা বলা হয়েছে, যে একজন বিজনেসম্যান পন্ডিচেরি বলেছে যে একজন মানুষ যে হচ্ছে অনেক টাকা জমা করেছে, কারণ তার বাবা হয় একজন সেন্টারের হচ্ছে মিনিস্টার। স্পেশালি এখানে কে চিদম্বরের কথা বলা হয়েছে, কে চিদম্বরম যে হচ্ছে পি চিদম্বরমের কি পুত্র, এবং পি চিদম্বরম কি ছিল,
ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার ছিল। ঠিক আছে, যেহেতু একজন পলিটিক্যাল পারসন, তার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছিল, তার রেপুটেশনটাকে কালমিনাইজ করা হয়েছিল, কলুষিত করা হয়েছিল, তার জন্য তাকে ওই ব্যবসায়ীটাকে কি করা হয়েছিল 66A এর আন্ডারে বুক করা হয়েছিল। তো কি হয়েছে তারপরে, একজন মেয়ে ছিল যে হচ্ছে পেশায় উকিল। ঠিক আছে, সেই মেয়েটার নাম হচ্ছে শ্রেয়া, SHREWA, শ্রেয়া সিংহাল। মেয়েটার নাম কি, সে হচ্ছে লয়ার, ইয়ং লয়ার, একজন ইয়ং লয়ার যার নাম হচ্ছে শ্রেয়া সিংহাল। ঠিক আছে, সে বলেছে যে আর্টিকেল 60 যে হচ্ছে আইটি অ্যাক্টের হচ্ছে পার্টটা আছে যে 66A, সে বলেছিল যে 66A এই যে এই পার্টটা আছে এটা কি করছে, আমাদের 19(1) ক্লজ A, যেটা হচ্ছে একটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, ওকে। তো দেখো আমি কি বললাম, তো শ্রেয়া সেহগাল বলেছে যে আইটি অ্যাক্টের হচ্ছে 66A এই পার্টটা কি করছে, ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে 19(1) ক্লজ A এটাকে ভায়োলেট করছে। অর্থাৎ কনস্টিটিউশনের একটা কনস্টিটিউশন বইয়ে একটা ফান্ডামেন্টাল রাইট আছে যেটা হচ্ছে 19(1) ক্লজ A। 19(1) ক্লজ A তে কি বলা হয়েছে, কি সম্পর্কে বলা হয়েছে, 19(1) ক্লজে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে, 19(1) ক্লজ কি বলে, কি সম্পর্কে বলে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ওকে, তো 19(1)A যে 19(1) ক্লজ A যেটা কি সম্পর্কে বলে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম মানে স্বাধীনতা, স্পিচ মানে বলার স্বাধীনতা সম্পর্কে বলে, এবং এক্সপ্রেশন এবং প্রকাশের স্বাধীনতা সম্পর্কে বলে। তার মানে আমরা আমাদের চিন্তা ভাবনাকে বিভিন্নভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, সেটা ডান্সের মাধ্যমে করতে পারি, নাচের মাধ্যমে করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজের চিন্তাকে প্রকাশ করার দ্বারা করতে পারি। সুতরাং এভাবে করে আমরা কি করতে পারি, ফ্রিডম, আমরা হচ্ছে আমাদের হচ্ছে চিন্তা ভাবনাটাকে এক্সপ্রেস করতে পারি। আমাদের কি রয়েছে, আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট মানে কি মৌলিক অধিকার। মৌলিক অধিকার কথাটি কোথায় আছে, কনস্টিটিউশনে আছে। কনস্টিটিউশনের এটা হচ্ছে 19(1)A 1 সেকশনে, এটা একটা হচ্ছে আর্টিকেল, এটা কি আর্টিকেল, কনস্টিটিউশনের একটা আর্টিকেল হচ্ছে 19(1) ক্লজে। এটা কি সম্পর্কে বলছে, বলার এবং অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে, কিন্তু 66A এই যে পার্টটা আছে এটা কি করছে, এই যে 19(1)A অর্থাৎ বলার স্বাধীনতার এই আইনটাকে লঙ্ঘন করছে, এই কনস্টিটিউশনাল আইন অর্থাৎ মৌলিক অধিকারের বিরুদ্ধে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং শ্রেয়া সেহগাল সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে গিয়ে বলে যে 66A 19(1)A ফান্ডামেন্টাল রাইটটাকে ভায়োলেট করছে, অমান্য করছে। ঠিক আছে, সুতরাং আমি কি বললাম, কনস্টিটিউশনের লটা হচ্ছে সুপ্রিম ল। তার মানে যেই লটা কনস্টিটিউশনের বিরুদ্ধে যাবে সেই লটা কি হয়ে যাবে, অ্যাবলিশ হয়ে যাবে, সেই লটাকে স্ক্র্যাপ করে দেওয়া হবে। তো সুপ্রিম কোর্ট কি বলছে, সুপ্রিম কোর্ট বলেছে যে, সুপ্রিম কোর্টের জাজেরা বলেছে যে যেহেতু 66A ফান্ডামেন্টাল রাইট 19(1) এর বিরুদ্ধে চলে গিয়েছে, সুতরাং কনস্টিটিউশনের বিরুদ্ধে তো কোনো আইন যেতে পারে না। যেহেতু কনস্টিটিউশনের বিরুদ্ধে কোনো আইন যেতে পারে না, সুতরাং সুপ্রিম কোর্ট বলেছে এটা হচ্ছে কনস্টিটিউশন বিরোধী একটা আইন, তার জন্য 61A কে কি করা হচ্ছে, স্ক্র্যাপ করা হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, অথবা 61A কি হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল। তার মানে আমরা কি বুঝতে পারছি, যেই ল
কনস্টিটিউশনের বিরুদ্ধে যাবে, কনস্টিটিউশনের আর্টিকেল অথবা কনস্টিটিউশনের হলো আইনের বিরুদ্ধে যাবে, যে কোনো ইনঅ্যাক্ট করা ল, যে কোনো পাশ করা ল, সেই লটা কি হয়ে যাবে, সেই লটা ইনভ্যালিড হয়ে যাবে, সেই লটা আর এক্সিস্ট করবে না। তার মানে কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে আমাদের দেশের সুপ্রিম ল, যেটার বিরুদ্ধে কেউ যেতে পারে না। এবং কনস্টিটিউশনের কি রয়েছে? লিগাল স্যাংটিটি রয়েছে, আইনত পবিত্রতা রয়েছে। কারণ কনস্টিটিউশনটা কে তৈরি করেছে? কনস্টিটিউশনটা তৈরি করেছে আমাদের দেশের লোক, ঠিক আছে? আমাদের দেশের লোক কনস্টিটিউশনটা তৈরি করেছে। ওকে, আমরা এগুলো সম্পর্কে জানলাম সব ভালো মতো। নেক্সট, ওকে, নেক্সট আমরা জানবো স্টেট, ঠিক আছে? নেক্সট আমরা জানবো স্টেট। স্টেট, STATE, স্টেট, ঠিক আছে? স্টেট বলতে এখানে হচ্ছে রাজ্য, রাজ্য হতে পারে, আবার স্টেট বলতে আমাদের ইউনিয়ন বোঝাতে পারে, ঠিক আছে? ইউনিয়ন বোঝাতে পারে। তো স্টেটের কয়টা অর্গান আছে? স্টেটের কতগুলো অর্গান আছে? স্টেটের 3 অর্গানস আছে, সেটা সম্পর্কে আমরা এখন জানবো, ঠিক আছে? একটা স্টেটে কতগুলো অর্গান আছে, অঙ্গ আছে, একটা স্টেট কি কি নিয়ে গঠিত হচ্ছে সেটা সম্পর্কে জানতে হবে, কিভাবে স্টেটকে শাসন করা হচ্ছে, ঠিক আছে? কিসের মাধ্যমে? তো একটা স্টেটে 3টা অর্গান আছে। নাম্বার 1, লেজিসলেচার, ওকে। নাম্বার 2, এক্সিকিউটিভ। নাম্বার 3, জুডিশিয়ারি। ওকে, তো স্টেটের কয়টি অর্গান আছে? স্টেটের 3টি অর্গান আছে, একটা হচ্ছে লেজিসলেচার, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, ঠিক আছে? আর একটা হচ্ছে জুডিশিয়ারি। তো এখন আমরা জানবো লেজিসলেচার বলতে কি বোঝায়। তো লেজিসলেচার বলতে বোঝায় সেই লেজিসলেচার বলতে একটা বডিকে বোঝায়, ঠিক আছে, যেটা কি তৈরি করে? আইন তৈরি করে। তাহলে লেজিসলেচারের কাজ কি? টু মেক লস। লেজিসলেচারের কাজটা হচ্ছে আইন তৈরি করা, ঠিক আছে? তারপর বলছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের কাজ কি? এই যে আইনটা পাশ করা হলো, এটাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকে জারি করতে হবে। টু ইমপ্লিমেন্ট দ্য ল, লটাকে ইউজ করা হবে, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করা হবে। জুডিশিয়ারি কি করবে? ইন্টারপ্রেট এনি ল, ঠিক আছে? তো আমাদের স্টেটের 3 অর্গান আছে, একটা হচ্ছে লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি, ঠিক আছে? তো লেজিসলেচার কি তৈরি করে? ল তৈরি করে। এক্সিকিউটিভ কি তৈরি করে? সেই লটাকে ইমপ্লিমেন্ট করে। জুডিশিয়ারি কি করে? জুডিশিয়ারি সেই লটাকে ইন্টারপ্রেট করে, ঠিক আছে? অথবা যে কোনো ডিসপিউট কি করে? টু সলভ এনি ডিসপিউট, যে কোনো বিবাদ যদি লাগে, টু সলভ এনি ডিসপিউট অ্যামং সেন্টার অ্যান্ড স্টেটস। তাই জুডিশিয়ারির কাজ কি? যে কোনো ল থাকলে সেটাকে ইন্টারপ্রেট করা। জুডিশিয়ারি বলতে কাদের বোঝাচ্ছে? জুডিশিয়ারি বলতে জাজকে বোঝাচ্ছে, জাজদের বোঝাচ্ছে। জাজ কোথা থেকে হতে পারে? হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট। তো জুডিশিয়ারি বলতে এখানে বোঝাচ্ছে জাজদের, আমাদের দেশের হচ্ছে বিচারকদের, যারা হাইকোর্টের বিচারপতি হতে পারে অথবা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে অথবা ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিও হতে পারে। ওকে,
তো দেখো এই যে লেজিসলেচার পার্লামেন্ট, এই যে লেজিসলেচারকে কি বলা হয়? যারা আইন তৈরি করে, আইনটা কোথায় তৈরি করা হয়? আইনটা তৈরি করা হয় পার্লামেন্ট। লেজিসলেচারে যে আইনগুলো তৈরি করা হচ্ছে সেটা পার্লামেন্টে তৈরি করা হচ্ছে। তো পার্লামেন্টে কে কে থাকবে? পার্লামেন্টে রাজ্যসভা থাকছে, পার্লামেন্টে কি থাকছে? লোকসভা। তাহলে রাজ্যসভা এবং লোকসভা মিলে কি তৈরি হচ্ছে? পার্লামেন্ট। ঠিক আছে, এবং পার্লামেন্ট কিসের পার্ট? লেজিসলেচারের পার্ট। ওকে, তো মেম্বার অফ রাজ্যসভা এবং মেম্বার অফ পার্লামেন্ট কিভাবে তৈরি হচ্ছে? মেম্বার অফ রাজ্যসভা অ্যান্ড মেম্বার অফ লোকসভা। তাহলে রাজ্যসভা এবং লোকসভার মেম্বার নিয়ে কি তৈরি হয়? পার্লামেন্ট তৈরি হয়। এবং যে কোনো আইন যদি পাশ করতে হয় তাহলে কার অ্যাপ্রুভাল লাগে? অ্যাপ্রুভাল অফ লোকসভা প্লাস রাজ্যসভা প্লাস সিগনেচার অফ প্রেসিডেন্ট, সিগনেচার অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, ধরো পার্লামেন্টে একটা ল তৈরি করা হয়েছে, যেটা পাশ করার জন্য কি লাগবে? দুটো হাউসের অ্যাপ্রুভাল লাগবে, অনুমোদন লাগবে। দুটো হাউস কি? পার্লামেন্টের দুটো হাউসের নাম হলো, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। তাহলে দুটো হাউসের অ্যাপ্রুভাল লাগবে এবং প্রেসিডেন্টের সিগনেচার লাগবে। তাহলে যে কোনো একটা বিল কি হয়ে যাবে? কোনো একটা বিল যেটা হচ্ছে মিনিস্টারদের দ্বারা কি করা হয়? কোনো একটা বিল যেটা মিনিস্টারদের দ্বারা কি করা হচ্ছে? প্রস্তাব দেওয়া হচ্ছে, সেটা কি হয়ে যাবে? ল হয়ে যাবে। তাহলে কোনো একটা বিল যেটা মিনিস্টারদের দ্বারা অর্থাৎ মন্ত্রীদের দ্বারা পার্লামেন্টে বলা হচ্ছে অমুক বিল। ঠিক আছে, ধরো জিএসটি বিল তৈরি করা হবে। জিএসটি বিল হচ্ছে আইন, জিএসটি বিলটা হলো গোটা দেশে জারি করা হবে। তার জন্য কি করা হলো? বললো যে জিএসটি চালু করা হবে, তার জন্য হচ্ছে অ্যাপ্রুভাল চাইছে। এবং রাজ্যসভা এবং লোকসভা অ্যাপ্রুভাল দেওয়ার পর জিএসটি কি হয়ে যাবে? গোটা দেশে চালু হয়ে যাবে। তো এইভাবে করে দুটো হাউসেরই অ্যাপ্রুভাল লাগে যে কোনো ল চালু করার জন্য। ওকে, তারপরে দেখো আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো, যেমন এমপি বলতে কি বোঝায়? এমপি বলতে বোঝায় মেম্বার অফ পার্লামেন্ট। এমপি বলতে কি বোঝায়? মেম্বার অফ পার্লামেন্ট। আমরা যে বলি এমপি বলতে কি বোঝায়? মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের সদস্যদের কি বলা হয়? এমপি বলা হয়। এই যে এমপি, এরা দুই জায়গা থেকেই হতে পারে, রাজ্যসভা থেকেও হতে পারে এমপি, আবার লোকসভা থেকেও এমপি হতে পারে। তাহলে এমপি কোথা থেকে হতে পারে? রাজ্যসভা থেকে হতে পারে, আবার এমপি লোকসভা থেকেও হতে পারে। এবং কিছু এমপি আছে এরা কি হয়ে যায়? মিনিস্টার হয়ে যায়। কিছু এমপি আছে কি? মিনিস্টার হয়ে যায়। ঠিক আছে, এই যে এমপি, এদের কিসের মাধ্যমে নির্বাচন করা হয়? ইলেক্টেড। এমপিদের ইলেক্টেড করা হয় বাই ইলেকশন ইন লোকসভা ভোট, ইলেক্টেড বাই ইলেকশন ইন রাজ্যসভা ভোট। তাহলে মন্ত্রীদের যে ইলেক্ট করা হচ্ছে সেটা কিসের মাধ্যমে ইলেক্ট করা হচ্ছে? লোকসভা ভোটের দ্বারা মন্ত্রীদের ইলেক্ট করা হচ্ছে, অথবা রাজ্যসভা ভোটের দ্বারা এই এমপিদের কি করা হচ্ছে? ইলেক্ট করা হচ্ছে, নির্বাচন করা হচ্ছে। ওকে, তারপরে দেখো, এবং এই যে এমপি গুলো আছে, ঠিক আছে, ওকে, তারপরে দেখো কালেকশন। তারপরে আমরা কি সম্পর্কে জানবো? এখানে দেখো কালেকশন অফ মিনিস্টার। এই যে যারা মিনিস্টার হচ্ছে তাদের কালেকশন অফ মিনিস্টার ফ্রম
লোকসভা প্লাস রাজ্যসভা, এটা তৈরি করছে কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, তো দেখো এখানে বলছে কালেকশন অফ মিনিস্টার। তো কিছু কিছু এমপি কি হয়ে যাচ্ছে, রাজ্যসভা এবং লোকসভা থেকে মিনিস্টার হয়ে যাচ্ছে কিছু কিছু এমপি, এবং এই মিনিস্টারগুলো যারা হচ্ছে লোকসভায় আছে, তো মিনিস্টার কোথা থেকে হতে পারে, মিনিস্টার লোকসভা থেকেও হতে পারে, আবার মিনিস্টার অর্থাৎ মন্ত্রী কোথা থেকে হতে পারে, রাজ্যসভা থেকে হতে পারে। এই যে মিনিস্টারগুলো আছে রাজ্যসভা এবং লোকসভার যে মন্ত্রীরা আছে, এরা মিলে কি তৈরি হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হচ্ছে। এই যে কাউন্সিল অফ মিনিস্টার কি করছে, কাউন্সিল অফ মিনিস্টারের দ্বারা কি করা হচ্ছে, গভর্নমেন্ট গঠন হচ্ছে। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার দ্বারা কি হচ্ছে, গভর্নমেন্ট গঠন হচ্ছে, মন্ত্রিসভা তৈরি হচ্ছে। লোকসভা এবং রাজ্যসভার বিভিন্ন মন্ত্রী মিলে কি তৈরি হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভা গঠন হচ্ছে, এবং মন্ত্রিসভায় কি তৈরি করে, গভর্নমেন্ট তৈরি করে। তার মানে এক্সিকিউটিভ বলতে কাদের বোঝানো হয়েছে, এক্সিকিউটিভ বলতে গভর্নমেন্টকে বোঝানো হয়েছে। এক্সিকিউটিভ বলতে গভর্নমেন্টকে বোঝানো হয়েছে, সরকারকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবং লেজিসলেচার বলতে কি বোঝানো হয়েছে, লেজিসলেচার বলতে পার্লামেন্টকে বোঝানো হয়েছে। এই পার্লামেন্ট কি নিয়ে গঠিত হচ্ছে, পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের নিয়ে গঠিত হচ্ছে। তার মানে লেজিসলেচার কি তৈরি করবে, লেজিসলেচার একটা আইন তৈরি করবে। পার্লামেন্টে কি করা হয়, আইন পাস করা হয়, তাহলে লেজিসলেচার আইন পাস করবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট কে করবে, গভর্নমেন্ট, সরকার। যেই সরকার শাসনে থাকবে সেই সরকার পার্লামেন্টে জারি করা আইনটাকে কি করবে, ইমপ্লিমেন্ট করবে। তার মানে এক্সিকিউটিভের কাজটা কি, এক্সিকিউটিভের কাজটা হচ্ছে টু ইমপ্লিমেন্ট দ্য লস, আইনগুলোকে কি করা, জারি করা, ঠিকমতো জারি করা। তারপরে দেখো বলেছে জুডিশিয়ারি। এখন আমরা জানবো জুডিশিয়ারি সম্পর্কে। তো জুডিশিয়ারি বলতে কি বোঝাচ্ছে, জুডিশিয়ারি কি করে, যে কোনো লকে ইন্টারপ্রেট করে, কোনো লকে ভালোভাবে বিশদভাবে বলে। তো সুপ্রিম কোর্টের জাজ কি করে, লকে ইন্টারপ্রেট করে, বিশদভাবে বলে। অথবা ধরো লেজিসলেচারে একটা আইন পাস হয়েছে, ঠিক আছে, লেজিসলেচার কি করেছে, একটা আইন পাস করেছে এবং সেটা কি কনস্টিটিউশনের বিরুদ্ধে, যেটা কনস্টিটিউশনকে কি করে, ভায়োলেট করে, তখন জুডিশিয়ারি কি করবে, জুডিশিয়ারি তখন এই লটাকে বাতিল করে দেবে। তার মানে জুডিশিয়ারি কি করবে, জুডিশিয়ারি লেজিসলেচারের দ্বারা কোনো আইন পাস করা হলে সেটা কনস্টিটিউশন বিরুদ্ধে হলে জুডিশিয়ারি সেই লটাকে বাতিল করে দেবে। অথবা ধরো একটা ল পাস করা হয়েছে, সেটা ইমপ্লিমেন্ট করতে কাদের ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউটিভকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু এক্সিকিউটিভ কি করছে, লটাকে কনস্টিটিউশনের বাইরে গিয়ে সেই লটাকে ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, কনস্টিটিউশনের বাইরে গিয়ে লটাকে ইমপ্লিমেন্ট করছে। অথবা এক্সিকিউটিভ ধরো এমন কোনো কিছু কাজ করলো যেটা কনস্টিটিউশনের বিরুদ্ধে, তখন জুডিশিয়ারি কি করবে, জুডিশিয়ারি এক্সিকিউটিভকে কি করবে, কন্ট্রোল করবে। তাহলে জুডিশিয়ারির কাজ কি, লেজিসলেচার কোনো ল তৈরি করলে সেটা কনস্টিটিউশন বিরুদ্ধে গেলে জুডিশিয়ারি কি করবে, সেই লটাকে বাতিল করে দেবে। অথবা এক্সিকিউটিভ যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে জুডিশিয়ারি কি করবে, এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তার মানে জুডিশিয়ারি, আমাদের দেশে জুডিশিয়ারিটা কি, জুডিশিয়ারি হচ্ছে সুপ্রিম। ঠিক আছে, জুডিশিয়ারির কি আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, ইন্ডিপেন্ডেন্স আছে আমাদের দেশে। জুডিশিয়ারি যা বলবে বিচারের পর, ঠিক আছে, সুপ্রিম কোর্টে বিচারের পর জুডিশিয়ারি যা বলবে সেটাই হচ্ছে সুপ্রিম ল। ঠিক আছে, এবং জুডিশিয়ারি সবসময় কনস্টিটিউশনকে মেনে চলে কি করে, যে কোনো বিচারে রায় দেয়। তাই জুডিশিয়ারি যা বলবে সেটাই হচ্ছে সুপ্রিম, এবং জুডিশিয়ারির কি রয়েছে, ইন্ডিপেন্ডেন্স রয়েছে।
ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অথবা ধরো হচ্ছে স্টেট এবং সেন্টার এবং স্টেটের মধ্যে কোনো বিষয় নিয়ে বিতর্ক চলছে, কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছে, এই যে বিতর্কটা এটা কে সলভ করবে? এটা জুডিশিয়ারি সলভ করবে, ঠিক আছে। অথবা ধরো কোনো আর্টিকেল আছে, কনস্টিটিউশনে কি রয়েছে? বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে, কনস্টিটিউশনে কি রয়েছে? বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে, এবং এই আর্টিকেলগুলো নিয়ে কোনো যদি সমস্যা থাকে, সেই আর্টিকেলটাকে ভালোভাবে ইন্টারপ্রেট কে করবে? জুডিশিয়ারি করবে, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি, ঠিক আছে। ওকে, তাহলে জুডিশিয়ারির কাজ কি? লেজিসলেচার এবং এক্সিকিউটিভকে কন্ট্রোলের মধ্যে রাখা, যাতে শাসন কার্যটা ভালো হয়, কনস্টিটিউশন অনুযায়ী আমাদের দেশটা চলে। এবং যদি জুডিশিয়ারি এদের হচ্ছে কন্ট্রোলের মধ্যে না রাখে, তাহলে লেজিসলেচার এবং এক্সিকিউটিভ কি হয়ে যেতে পারে? স্বৈরাচারী হয়ে যেতে পারে, মানুষের উপর শোষণ করতে পারে। তার জন্য আমাদের 3 নাম্বার পার্টে রয়েছে জুডিশিয়ারি, যে সবসময় এক্সিকিউটিভ এবং লেজিসলেচারকে কি করবে? কন্ট্রোলের মধ্যে রাখবে। ওকে, তো তারপরে আমরা চলে যাচ্ছি তারপরে আমরা জানবো এমপি সম্পর্কে জানবো। তো এমপি হচ্ছে 2 ধরনের এমপি হয়, একটা হচ্ছে এমপি অফ লোকসভা, 2 নাম্বার এমপি অফ রাজ্যসভা। তো 2 ধরনের এমপি আছে, একটা হচ্ছে রাজ্যসভার এমপি আর একটা হচ্ছে লোকসভার এমপি। তো লোকসভায় কতগুলো এমপি আছে? 545। রাজ্যসভায় কতগুলো এমপি আছে? 245। ওকে, তো এই যে 545 এমপিস আছে লোকসভায় এবং রাজ্যসভায় এমপি আছে 245। এখানে দেখো 545 জন এমপির মধ্যে 543 জন এমপি এদের কি করা হয়? ইলেক্টেড করা হয় ডাইরেক্টলি, ইলেক্টেড ডাইরেক্টলি বাই পিপল। তাহলে এই যে 543 জন এমপি এদের কি করা হয়? লোকেদের দ্বারা ইলেক্ট করা হয়। এবং লোকসভার ভোট, প্রধানমন্ত্রী হওয়ার ভোট, তখন কি করা হবে? 545 জন এমপিকে কি করা হবে? ডাইরেক্টলি লোকেদের দ্বারা নির্বাচন করা হবে, নির্বাচনের মাধ্যমে বাছাই করা হবে। তারপরে 543 জন এমপিকে ডাইরেক্টলি ইলেক্ট করা হয় এবং নমিনেট। তাহলে 2 ধরনের, একটা হচ্ছে এমপি গঠন করা হয় কিসের মাধ্যমে? এমপি গঠন করা হয় ইলেকশনের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে নমিনেটেড অথবা নমিনেশন। তাহলে এমপি গঠন করা হচ্ছে ইলেকশনের মাধ্যমে এবং এমপি গঠন করা হয় নমিনেশনের মাধ্যমে। তো এই যে 545 আছে, এর মধ্যে 2 জন এমপিস আছে, এদের কি করা হচ্ছে? নমিনেট করা হচ্ছে। নমিনেট কার দ্বারা করা হয়? বাই প্রেসিডেন্ট, মনে রাখবে। তাহলে 545 জন এমপি লোকসভায় আছে, তার মানে 543 জন কি করা হচ্ছে? ভোটের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে, এবং 2 জন এমপি একে প্রেসিডেন্টের দ্বারা কি করা হচ্ছে? নমিনেট করা হচ্ছে। এই যে 2 জন এমপিকে নমিনেট করা হচ্ছে, এরা কারা? এরা হচ্ছে অ্যাংলো সেকশন কমিউনিটি থেকে, এদের অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এরা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে এই বাকি 2 জন হলো এমপিসকে কি করা হচ্ছে? প্রেসিডেন্টের দ্বারা নমিনেট করা হচ্ছে। তো অ্যাংলো ইন্ডিয়ান বলতে কি বোঝায়? অ্যাংলো ইন্ডিয়ান বলতে বোঝায় যে যারা হচ্ছে, যাদের বাবা, যাদের কি বলছে? ফাদার, মাদার, তারপর হচ্ছে গ্র্যান্ডমাদার,
যাদের বাবা মা অথবা গ্র্যান্ডমাদার আমাদের এই দেশে ছিল কিন্তু অন্য দেশের রক্ত আছে তাদের মধ্যে কি আছে, অন্য দেশের ব্লাড আছে, ফরেন কান্ট্রির ব্লাড আছে, বিদেশের দেশগুলোর তাদের মধ্যে ব্লাড আছে, কিন্তু তাদের বাবা মা কি, তাদের বাবা মা হচ্ছে ইন্ডিয়ান। তো এদের বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। তো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জন এমপিকে কি করা হয়, প্রেসিডেন্টের দ্বারা কি করা হয়, নমিনেট করা হয়। তারপরে আমরা জানবো রাজ্যসভার এমপি সম্পর্কে। তো রাজ্যসভায় কতগুলো এমপি আছে, 245 জন এমপি। 245 জন এমপির মধ্যে 233 জন কি করা হয়, ইলেক্টেড ডাইরেক্টলি বাই পিপল। তাহলে 245 জন, এই যে পশ্চিমবঙ্গে কয়েকদিন আগেই ভোট হয়ে গেল, ঠিক আছে, 245 জনের মধ্যে কি করা হচ্ছে, 233 জনকে ডাইরেক্টলি লোকেদের দ্বারা ইলেক্ট করা হচ্ছে। লোকেদের দ্বারা কি করা হচ্ছে, নির্বাচনের মাধ্যমে ইলেক্ট করা হচ্ছে। তো বাকি কতজন থাকলো, 12 এমপিস। তো 12 এমপিসরা কোথা থেকে নেওয়া হয়, 12 এমপিসদের নেওয়া হয় যে সমস্ত লোকেদের স্পেসিফিক বিষয়ে নলেজ আছে, ঠিক আছে, পারসনস হ্যাভ স্পেসিফিক নলেজ অ্যাবাউট, পারসনস যাদের আছে স্পেসিফিক নলেজ অ্যাবাউট আর্টস, সায়েন্স, লিটারেচার, তারপর বলছে সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স। তো দেখো এই যে 12 এমপি আছে, এদের কি করা হয়, এদের নমিনেট করা হয়। এদের কি করা হয়, নমিনেটেড বাই প্রেসিডেন্ট। মানে প্রেসিডেন্ট যাকে চুজ করবে সেই এমপি হবে। এরা ইলেকশনের মাধ্যমে আসে না, এদেরকে বাছাই করে আমাদের প্রেসিডেন্ট বাছাই করে, ঠিক আছে। এই যে 12 জন এমপি আছে, এদের কোথা থেকে বাছাই করা হয়, এদের সেই সমস্ত লোকেদের বাছাই করা হয় 12 জন এমপি হিসেবে যাদের একটা সুনির্দিষ্ট জ্ঞান রয়েছে অ্যাবাউট সাবজেক্টস, কিছু সাবজেক্ট সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে। কি সাবজেক্ট সম্পর্কে জ্ঞান রয়েছে, আর্টস সম্পর্কে জ্ঞান রয়েছে, সায়েন্স বিজ্ঞান সম্পর্কে, লিটারেচার সাহিত্য সম্পর্কে জ্ঞান রয়েছে, সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, এই সমস্ত 12 জন লোককে কি করা হয়, প্রেসিডেন্টের দ্বারা নমিনেট করা হয়, বাছাই করা হয়, ঠিক আছে। এই যে হচ্ছে ওয়ার্ডগুলো আছে দেখো, আর্টস, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, এগুলো কোথায় বলা আছে, এই কথাগুলো আমাদের কনস্টিটিউশনে বলা আছে। এই কথাগুলো কোথায় উল্লেখ করা হয়েছে, আমাদের কনস্টিটিউশনে উল্লেখ করা হয়েছে, এটা মনে রাখবে, ঠিক আছে। আমাদের কনস্টিটিউশনে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে হচ্ছে 12 জন এমপি, এরা, সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলেছে এই যে 12 জন এমপি এরা এই 4টি শাখার বাইরেও হতে পারে। 12 জন এমপিকে নমিনেট করা যেতে পারে এই 4টি সাবজেক্টের বাইরেও। সেটা হচ্ছে স্পোর্টসও হতে পারে, যেমন টেন্ডুলকারকে কি করা যেতে পারে, টেন্ডুলকারকে স্পোর্টস পারসন হিসেবে এমপি নমিনেট করা যেতে পারে। এটা কে বলছে, সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম কোর্ট বলছে এই 4টি বিষয় ছাড়াও আরো অন্যান্য বিষয়ে কি করা যেতে পারে, এমপিদের নমিনেট করা যেতে পারে প্রেসিডেন্টের দ্বারা, ঠিক আছে, ওকে। তারপরে দেখো এগুলো হয়ে গেল, এরপরে চলে যাচ্ছি ঠিক আছে। আজকে আমি তোমাদের এটুকুই ক্লাস করলাম, কাল ক্লাস করালাম। পরবর্তী দিন আমরা অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। আমরা জানবো হোয়াট ইজ রিটেন কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন, হোয়াট ইজ ইউনিটারি ফিচার্স,
ফেডারাল ফিচার্স, আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে প্রথমে জানবো। তারপর আমরা বিভিন্ন ধরনের আর্টিকেলগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, তার সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরের দিন আবার দেখা হচ্ছে। গোটা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।